উৎসব মুখর পরিবেশে হবে ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে মেনে নেওয়ার আহ্বান। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, জানিয়েছে ইসি। ভোট শতভাগ সুষ্ঠু হবে আশা কমিশনার সানাউল্লাহর। উৎসব মুখর নির্বাচনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, ল্যান্ডস্লাইড জয় পাবে বিএনপি, বললেন মির্জা ফখরুল। প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশ করে প্রজ্ঞাপন জারি। সচিবালয়ে উপদেষ্টাদের মাঝে বিদায়ের সুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে সরকার। গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ভোটের ফলাফল যাই হোক, সবাইকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। নারী তরুণদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান তার। নবনির্বাচিত সরকারের হাতে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। রকুনুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ভাষণে নির্বাচনের শৃঙ্খলা পরিস্থিতি সহ সর্বশেষ প্রস্তুতির কথা জানান প্রধান উপদেষ্টা। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। এই নির্বাচনের মাধ্যমেই আমরা শুধু জনপ্রতিনিধি নির্বাচন করছি না, একই সাথে আমরা সিদ্ধান্ত নিচ্ছি বাংলাদেশ কোন পথে এগোবে। আমরা কি একটা বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়তে পারবো, নাকি আবারও পুরনো ক্ষমতাকেন্দ্রিক ও অনিয়ন্ত্রিত বৃত্তে ফিরে যাব? এই নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ফলাফল যাই হোক, জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান ছিল তার কণ্ঠে। আমি সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি আন্তরিক আহ্বান জানাই, নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দিন। বিজয় যেমন গণতন্ত্রের অংশ, তেমনি পরাজয়ও গণতন্ত্রের অবিচ্ছেদ্য সত্য। আপনাদের কাছে অনুরোধ নয়, দাবি জানাচ্ছি, ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোট কেন্দ্রে যান। আপনার একটি ভোট শুধু একটি সরকার নির্বাচন করবে না, এটি 17 বছরের নিরাপত্তার জবাব দেবে। নির্বাচনে কোনো রকম শৃঙ্খলা, ভয়ভীতি প্রদর্শনকে সরকার সহ্য করবে না বলেও সাফ জানিয়ে দেন ডক্টর ইউনূস। নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা। সর্বত দেশের চাবি ভোটারদের হাতে উল্লেখ করে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এই ভোটের মাধ্যমেই আপনারা জানিয়ে দেবেন আপনারা জুলাই সনদের প্রস্তাবিত সংস্কার কাঠামোকে এগিয়ে নিতে চান কিনা। নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের কথাও জানান প্রধান উপদেষ্টা। নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে, তার সঙ্গে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে তাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট আগামীকাল। দেশের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন এবং গণভোট। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশের এই নির্বাচনে অংশ নিচ্ছে 51 রাজনৈতিক দল। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একযোগে সারা দেশে ভোট চলবে। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় ইসি। অনিয়ম ও বিশৃঙ্খলা এড়াতে এবারে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। জাতীয় নির্বাচন ও গণভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 300টি সংসদীয় আসনের মধ্যে 299টি আসনে ভোট হবে। একই সঙ্গে চলবে গণভোট। এরই মধ্যে শেষ হয়েছে প্রবাসীদের ভোট ও পোস্টাল ভোট কার্যক্রম।
এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা 12,77,11,899 জন। পুরুষ ভোটার 6,48,25,154 জন। নারী ভোটার 6,28,85,525 জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে 1,220 জন। নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি সহ মোট 51টি রাজনৈতিক দল। আর মোট প্রার্থীর সংখ্যা 2,028 জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছে 81 জন। সর্বোচ্চ 15 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা 12 আসনে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত প্রস্তুতি সম্পন্ন। নির্বাচন কমিশন আশাবাদী একটা চমৎকার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যে কটি নির্বাচন হয়েছে, এত অধিক সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কখনো নিয়োগ করা হয়নি। রেজাল্ট একসাথে হবে, আলাদাভাবে কোনো রেজাল্ট হবে না, রেজাল্টই একসাথে হবে। গণভোটের রেজাল্ট তো সহজ, কয়টা না কয়টা প্রিজাইডিং অফিসার ডিক্লেয়ার করে দিবে সেন্টারেই। তারপরে প্রতীক ভিত্তিক কি কোন প্রতীকে কে কত ভোট পেয়েছে সেটাও তো আমার প্রিজাইডিং অফিসার কেন্দ্রের তাৎক্ষণিকভাবেই ঘোষণা করবে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা ও অনিয়ম বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার। ভোট কেন্দ্রে কেউ কারচুপি করতে চাইলে সেটি যেই হোক, তাকে কোনোভাবেই ছাড়া হবে না। এবং যদি কেউ এ ধরনের চিন্তাভাবনা করে থাকে, তারা যাতে সতর্ক থাকেন। অন্তত এবারে আমাদের যে প্রস্তুতি, কেউ কিন্তু ঘরে বসে বাইরে থেকে এই ভোট সন্ত্রাস করবে, এই প্রশ্রয়, এই সুযোগ পাবে না। উৎসব মুখর ও নির্বিঘ্ন ভোটের পরিবেশ নিশ্চিতে কঠোর নজরদারি রেখেছে নির্বাচন কমিশন। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচন উপলক্ষে রাজধানী ছাড়ছে মানুষ। দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন, যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুস্তাফিজ, কমলাপুরে বাড়ি ফেরা মানুষের ভিড় আপনি কেমন দেখছেন? ধন্যবাদ বিপাশা আপনাকে। আমি এখন রাজধানীর কমলাপুর রেল স্টেশনে রয়েছি। এখানে কিন্তু এই যে নির্বাচন কেন্দ্র করে যে সরকার ছুটি দিয়েছে, সেই ছুটির প্রভাব কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ যে চাপ থাকে ট্রেনে যাত্রীদের, তার থেকে কিন্তু আজকে বেশি চাপ আছে এবং স্বাভাবিকভাবে তারা ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ট্রেনের ছাদে যাতায়াত করার একটা ব্যবস্থা করে নিচ্ছে। সেটা যে কোনোভাবে হোক তারা কিন্তু ছাদে উঠছেন এবং তাদের মূল লক্ষ্য হলো তারা তাদের বাড়ি ফিরে যাবেন। এবং আমরা যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা একমাত্র এই নির্বাচন উপলক্ষেই বাড়ি। মুস্তাফিজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, কমলাপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুস্তাফিজ আরেফিন। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এতে 14টি রাজনৈতিক দল অংশ নেয়। কেমন ছিল আগের 12টি সংসদ নির্বাচন, জানাচ্ছেন আহমেদ সরওয়ার। বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1973 সালের 7 মার্চ অনুষ্ঠিত হয় প্রথম জাতীয় সংসদ নির্বাচন। এতে 14টি রাজনৈতিক দল অংশ নেয়। আওয়ামী লীগ 300টি আসনের মধ্যে 293টি আসন লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 11টি আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। মোট ভোটারের 54.9% ভোট দেয়। এই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলে তৎকালীন বিরোধী রাজনৈতিক দল জাসদ। 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে 29টি রাজনৈতিক দল অংশ নেয়। নির্বাচনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 260টি আসন লাভ করে। 54টি আসন পায় আওয়ামী লীগের 2 অংশ মিলে। এই নির্বাচনে প্রথমবারের মতো সরাসরি ভোটে একজন নারী, মুসলিম লীগের সৈয়দা রাজিয়া ফয়েজ সংসদ সদস্য নির্বাচিত হন। 51.3% ভোটার ভোট দেয় এতে। এই নির্বাচনেও কারচুপি ও অনিয়মের অভিযোগ আনে বিরোধী দল। 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও জামায়াত ইসলামী সহ 28টি দল অংশ নেয়। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি 153টি আসন পায়। আওয়ামী লীগ 76 আসন পায়, জামাত পায় 10টি। বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় জোট এই নির্বাচন বর্জন করে। 61.1% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এই নির্বাচনে ভোট কারচুপি, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর হামলা ও ভোট কেন্দ্র দখল সহ ব্যাপক অনিয়মের অভিযোগ উঠে। শেখ হাসিনা একে ভোট ডাকাতি নির্বাচন বলে অভিহিত করেন।
1988 সালের 3 মার্চ অনুষ্ঠিত হয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন। আওয়ামী লীগ, বিএনপি, জামাত সহ অধিকাংশ দল এই নির্বাচন বর্জন করে। একতরফা এই নির্বাচনে জাতীয় পার্টি 251টি আসন পায়। আসম ও রবের নেতৃত্বে সম্মিলিত বিরোধী দল কপ পায় 19টি আসন। ভোটের হার ছিল 52.5%। স্বৈরাচার বিরোধী আন্দোলনের ফলে এরশাদের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অধীনে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালের 27 ফেব্রুয়ারি। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে 424 জন স্বতন্ত্র প্রার্থী সহ 75টি দল থেকে 2787 জন প্রার্থী অংশ নেন। নির্বাচনে বিএনপি 140টি এবং আওয়ামী লীগ 88টি আসন লাভ করে। জাতীয় পার্টি 35টি এবং জামাত 18টি আসন পায়। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পরও ভোট পড়ে 55.4%। যদিও শেখ হাসিনা সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন। এই নির্বাচনের আগে পরে সহিংসতায় 48 জন প্রাণ হারান। 1996 সালের 15 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। অধিকাংশ বিরোধী রাজনৈতিক দল নির্বাচনটি বর্জন করেছিল। নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 278 জন, ফ্রিডম পার্টি 1টি ও স্বতন্ত্র থেকে 10 জন নির্বাচিত হন। এই নির্বাচনে 21% ভোট পড়ে। নির্বাচনে সহিংসতায় অন্তত 12 জন নিহত হন। 1996 সালের 12 জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন। 81টি রাজনৈতিক দলের 2574 জন প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। মোট ভোট পড়ে 75.6%। এ নির্বাচনে আওয়ামী লীগ 146টি আসন পায় আর বিএনপি পায় 116টি আসন। জাতীয় পার্টি 32টি এবং জামাত পায় 3টি আসন। 2001 সালের 1 অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 55টি দলের 1939 জন এতে প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপি পায় 193টি আসন এবং আওয়ামী লীগ 62টি আসনে জয়লাভ করে। জাতীয় পার্টির নেতৃত্বে ইসলামী ঐক্য ফ্রন্ট 14টি এবং জামাত পায় 17টি আসন। ভোটের হার 74.73%। এই নির্বাচনে স্থূল কারচুপি হয়েছে বলে দাবি করেন শেখ হাসিনা। 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রথমবারের মতো নিবন্ধনের শর্ত পালন করে 39টি দল নির্বাচনে অংশ নেয় এবং প্রথমবারের মতো ছবিযুক্ত ভোটার তালিকা অনুসারে নির্বাচনে ভোট দেন ভোটাররা। ভোটের হার ছিল 86.34%। আওয়ামী লীগ 230টি আর বিএনপি 30 আসন পায়। জাতীয় পার্টি পায় 27টি আসন, জামায়াত পায় 2টি। 5 জানুয়ারি 2014 সালে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি, জামাত সহ সমমনা রাজনৈতিক দলগুলো বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে প্রথমবারের মতো 153 আসনে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচন হয় 147টিতে। আওয়ামী লীগ পায় 234টি। মূল জাতীয় পার্টি 34টি আসনে বিজয়ী হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সালের 30 ডিসেম্বর। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট ও বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্ট জোট সহ নিবন্ধিত 39টি দল এ নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে 6টি আসনে প্রথমবারের মতো ইভিএমে ভোট গ্রহণ করা হয়। আগের রাতে ভোট গ্রহণ সহ নানা অনিয়মের অভিযোগে দুপুরের দিকে মহাজোট ছাড়া অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে। দেশের রাজনৈতিক ইতিহাসে এটি রাতের ভোট হিসাবে পরিচিতি লাভ করে। 300 আসনের মধ্যে আওয়ামী লীগ 258টি আসনে, জাতীয় পার্টি 22টি আসনে জয়লাভ করে। 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে বিএনপি সহ সমমনা দলগুলো বর্জন করে। এটি আমি আর ডামি নির্বাচন হিসেবে পরিচিতি লাভ করে। আওয়ামী লীগ 224টি আসনে জয়লাভ করে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন 6 আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, ভোটের প্রস্তুতি সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে জানতে সরাসরি চলে যাচ্ছি খুলনা স্টাফ রিপোর্টার আতিয়ার পারভেজের কাছে। আতিয়ার, ভোট গ্রহণের প্রস্তুতি তো প্রায় শেষ। নির্বাচন ঘিরে আপনার এলাকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দর্শকদের জানাবেন। বিভাষা, খুলনার যে 6টি সংসদীয় আসন রয়েছে সেখানে সেনাবাহিনীর সদস্য সহ প্রায় 1100 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে আমার সাথে কথা হচ্ছিল বিভাগীয় কমিশনার মুক্তার আহমেদের সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, খুলনাতে নাশকতা করার কোনো সুযোগ নেই। কোথাও যদি কেউ নাশকতা করতে চায় তাহলে কঠোর হস্তে দমন করার জন্য
নির্দেশনা দেওয়া হয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে 10:30টা থেকে আর কিছুক্ষণ পর ব্যালট পেপার সহ ব্যালট বাক্স যে ভোট গ্রহণ যে সামগ্রী রয়েছে সেটি প্রিজাইডিং কর্মকর্তার মাধ্যমে কেন্দ্রগুলোতে পৌঁছাতে শুরু করবে। এর বাইরে প্রার্থীরা মূলত এই মুহূর্তে ভোটাররা কোন কেন্দ্রের কোন বুথে গিয়ে ভোট দিবেন তার স্লিপ বিতরণের কাজ নিয়ে মূলত ব্যস্ত রয়েছে। সার্বিকভাবে খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে এবং এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কিন্তু আমরা কোনো ধরনের খারাপ খবর পাইনি। এই ছিল খুলনা থেকে নির্বাচনী পরিস্থিতির সবশেষ খবর। আতিয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনায় ভোটের প্রস্তুতি সহ সার্বিক কার্যক্রম সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আতিয়ার পারভেজ। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, ফলাফল কোনোভাবেই দীর্ঘায়িত হবে না। অপতথ্য ও অপপ্রচারে বিরত থেকে গণমাধ্যমকে সঠিক তথ্য দেওয়ার আহ্বান তার। গতকাল রাজধানীর একটি হোটেলে বিদেশি সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে ইসি সচিব বলেন, জাতীয় নির্বাচনের জন্য 299টি আসনের সব ব্যালট পেপার পাঠানো হয়েছে, প্রস্তুতিও শেষ হয়েছে। দেশের মানুষ এখন নির্বাচনের মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় রয়েছে। উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন কাজ করছে। এজন্য কমিশনের বিধিবিধানেও সংযোজন বিয়োজন করা হচ্ছে। তিনি জানান, রিটার্নিং অফিসারের কাছে পোস্টাল ব্যালটের হিসেব আসতে কিছুটা সময় লাগতে পারে। ব্যালট গুনতে যত সময় লাগবে, এর বাইরে নির্বাচনের ফলাফল প্রকাশে দেরি হবে না বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। অনুষ্ঠানে তথ্য সচিব জানান, এবার 19টি দেশ থেকে জাতীয় নির্বাচন কভার করতে বাংলাদেশে এসেছেন সাংবাদিকরা। বিমানবন্দরে হেল্প ডেস্ক সহ বিভিন্ন সুবিধা রাখা হয়েছে তাদের জন্য। ভোট গ্রহণের যে প্রস্তুতি সেটা সম্পন্ন হয়েছে এবং এই প্রস্তুতিটার এখন আমাদের মহেন্দ্রক্ষণের জন্য অপেক্ষা। আমরা আগামী 12 তারিখ সকাল 7:30টার সময় ভোট দিয়ে আমরা একটা যুগান্তের একটা সন্ধিক্ষণে আসব এবং আমাদের শুভ সূচনা হবে। ব্যালট যতগুলো হয়েছে ততগুলো গুনতে হবে। সে গোনার জন্য যতটুকু সময়, যে কেন্দ্রে 3000 ভোট পড়বে তার গুনতে যে সময় লাগবে, যে কেন্দ্রে 5000 ভোট হবে সেখানে বেশি সময় লাগবে। এই আপেক্ষিকতাটাকে আমাদের মানতে হবে। সুষ্ঠু নির্বাচনে শতভাগ আশাবাদী নির্বাচন কমিশন। ইসির তথ্যানুযায়ী 50% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সুষ্ঠু ভোট নিশ্চিতে মাঠে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর 9,58,000 সদস্য। ভোটের আগের দিন আজ সন্ধ্যার মধ্যে ভোট কেন্দ্রে ব্যালট পৌঁছে যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আরও জানাচ্ছেন আসমা আক্তার নূপুর। দীর্ঘ প্রতীক্ষা আর নানা অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে ভোট উৎসবের দ্বার প্রান্তে বাংলাদেশ। এখন কেবল অপেক্ষা ব্যালট যুদ্ধের। মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে ভোটের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, 299 আসনে ব্যালট পেপার চলে গেছে। রিটার্নিং অফিসারের দপ্তর থেকে বুধবার সন্ধ্যার মধ্যে কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট। পোলিং সেন্টারগুলোতে ব্যালট পেপার এবং নির্বাচনী সামগ্রী অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসারের অফিস থেকে কালকে সকালবেলায় বিতরণ করা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা কেন্দ্রে পৌঁছে যাবে। হয়তো একটু কম বেশি হতে পারে ট্রাভেল টাইমের উপর ভিত্তি করে। এবারের নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো দাবি করে এই নির্বাচন কমিশনার জানান, নির্বাচনী মাঠে 2098 জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। 2 ঘন্টা পর পর নির্বাচনের সার্বিক বিষয়ে জানানো হবে। সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডিপ্লয় হয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেট ডিউটি পালন করছেন 2098 জন, ধরে নেন 2100 মতন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 657 জন মতো বিচারিক ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ইসি। গণভোট এবং জাতীয় নির্বাচনের ফলাফল একই সময়ে প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 12 ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। নির্বাচন খুবই উৎসব মুখর এবং অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য হবে
কোনো শঙ্কা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026 সুষ্ঠুভাবে সম্পাদনে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে গতকাল সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রায় প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরা, ড্রোনের ব্যবস্থা আছে। যেসব কেন্দ্রে বাউন্ডারি ওয়াল নেই সেসব স্থানে বাঁশ দিয়ে বাউন্ডারির ব্যবস্থা হয়ে যাবে বলে জানান। এবারে নির্বাচন খুবই উৎসবমুখর হবে বলে তিনি আশা প্রকাশ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শুধু প্রশাসন নয়, সবার সহযোগিতা দরকার। এবারে নির্বাচনী ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কোনো আশঙ্কা নেই। বিএনপির ল্যান্ডস্লাইড জয় পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন। তিনি বলেন, এ পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে। চেক অ্যান্ড ব্যালেন্স ও কাউন্টার ব্যালেন্স সঠিকভাবে থাকায় নির্বাচনে তথাকথিত ইঞ্জিনিয়ারিং হবার আশঙ্কা নেই। বলেন, ঠাকুরগাঁওয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সফরে বিএনপি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছে। বিএনপিকে তার এই সফর অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নির্বাচনের প্রত্যাশা কি, এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে বিএনপির প্রত্যাশা একটাই, যেটা গত 15 বছরে দলটি পায়নি। নির্বাচন সুষ্ঠু হলে রাষ্ট্রের গণতান্ত্রিক উত্তরণের পরিবেশ সৃষ্টি হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। নির্বাচনের পরিবেশ নিয়ে মহাসচিব বলেন, রাজনৈতিক দলগুলো কম বেশি সতর্কতার সাথে তাদের নিজস্ব সক্রিয়তার মাধ্যমে এই নির্বাচনে কাজ করেছেন। আমরা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারবো এর মাধ্যমে। আমি সেজন্যই আশা করছি যে নির্বাচনটা সুষ্ঠু হলে এমন ফল আশা করছি। আমরা তো অত্যন্ত আশাবাদী যে বিএনপি একটা ল্যান্ডস্লাইড বিক্রি হবে। নির্বাচন সামনে রেখে একটি দল জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গতকাল গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। প্রতিদ্বন্দ্বী দল টাকা দিয়ে ভোট কিনছে অভিযোগ করে তিনি বলেন, এটি নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে কুমিল্লা ও বগুড়া স্থানীয় সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন মাহাদি আমিন। এসব অপপ্রয়াসের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ জানানোর কথা বলেন। জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে যে কোনো ফলাফল মেনে নেবে বিএনপি। বিএনপির পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তাতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয় অনিবার্য ইনশাআল্লাহ। এই বাস্তবতা উপলব্ধি করে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ক্রমাগত অপপ্রচার ছড়াচ্ছে, সহিংস রাজনীতির ইঙ্গিত দিচ্ছে, ধর্মকে রাজনৈতিক স্বার্থে অপব্যবহার করে ভোট চাইছে এবং এমনকি জাল ভোটের প্রস্তুতিও গ্রহণ করছে। জনরায়ের শক্তির মুখে দাঁড়িয়ে এ ধরনের অপকৌশল তাদের রাজনৈতিক দেউলিয়ত্বের প্রমাণ। নির্বাচন কমিশনের কাছে কি প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে, কোনো পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না জামায়াত, সতর্ক করেছেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। গতকাল দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান। এ সময় তিনি নির্বাচনে প্রশাসনের অস্ত্র উদ্ধার প্রসঙ্গে বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়। ঢাকা 15 আসনে নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ করে মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনের সমতল মাঠে ঘাটতি আছে। প্রশাসনের উচ্চ পর্যায়ে একটি অংশ পক্ষপাত করছে, এখান থেকে বের না হলে জামায়াত তাদের অবস্থান জানাবে। অভিযোগ আমরা করেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের দায়িত্বরত বড় উচ্চ পর্যায়ে দায়িত্বশীল ব্যক্তিদেরও কিছু কিছু ভূমিকা অত্যন্ত প্রশ্নবোধক। আমরা মনে করি এটাই সংশোধন হওয়া উচিত এবং সঠিক ভূমিকা পালন করা উচিত প্রশাসনের, নাইলে লেভেল প্লেইং ফিল্ড হবে না, নির্বাচনটা সুষ্ঠু হবে না, গ্রহণযোগ্য হবে না এবং কোনো অবস্থায় জাতি এটা মেনে নেবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবার বিষয়ে আশাবাদী ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। এই নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলেছেন তারা। গতকাল রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক দল। পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাবস জানান, এবারের বাংলাদেশের নির্বাচনকে তারা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছেন। এ কারণে ইইউভুক্ত 27 দেশের বাইরে পার্টনার দেশগুলো নির্বাচন পর্যবেক্ষক পাঠিয়েছে। তিনি আরো বলেন, ইউরোপীয় ইউনিয়ন কোনো রাজনৈতিক বক্তব্য দেবে না। পর্যবেক্ষক দলের কাজ নির্বাচন পর্যবেক্ষণ করা। বাংলাদেশের নির্বাচনের অধিক সংখ্যক নারী ভোট দেবেন, সংখ্যালঘুরা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করবেন, এমন আশা ইউরোপীয় ইউনিয়নের।
very hopeful in a sense that, most of our interlocutors have emphasized that this should be a new page in the Bangladeshi history and of Bangladeshi democracy. নির্বাচনকে বাধাগ্রস্ত করার শক্তি কারণেই বলে জোর দাবি জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বলেন, কেউ মব করে অবৈধভাবে সিল মারার চেষ্টা করলে শুধু ভোট কেন্দ্রই নয়, ওই আসনের ভোট স্থগিত করবে নির্বাচন কমিশন। এবারে নির্বাচন সর্বকালের নিরাপদ নির্বাচন করতে 1,87,000 পুলিশ কাজ করবে। তবে নির্বাচনে জঙ্গি হুমকি না থাকলেও আশঙ্কা উড়িয়ে না দেওয়ার কথা জানান বাহারুল আলম। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি জানাতে মঙ্গলবার সকালে সংবাদ সম্মেলন করেন আইজিপি বাহারুল আলম। বলেন, নির্বাচনী সুযোগ জনগণের কাছে পুলিশের আস্থা ফেরানোর, নিরাপত্তা নিশ্চিতে 90% কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার নজরদারিতে। ঝুঁকিপূর্ণ 24,000-এরও বেশি কেন্দ্র চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান আইজিপি। নির্বাচনী নিরাপত্তায় নিয়োজিত পুলিশের সংখ্যা হবে 1,57,805। এর মধ্যে কেন্দ্রে স্ট্যাটিক ফোর্স থাকবে 93,391, বাকিরা মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স। এর বাইরেও ইলেকশনে অন্যান্য সাপোর্ট বা সহায়তার জন্য আমাদের 29,798 জনবল নিয়োজিত থাকবে থানায় থেকে বিভিন্ন ধরনের সহায়তার জন্য। এটা যদি আমি হিসাব করি তাহলে পুলিশের নিরাপত্তা পরিকল্পনায় মোট মোতায়েন হবে 1,87,603 জন পুলিশ সদস্য। ঐতিহাসিক সর্বকালের সবচেয়ে নিরাপদ ইলেকশন করতে চাই। দ্যাট ইজ দি ইন্টেন্ট অফ দি গভর্নমেন্ট। যে কোনো মূল্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার চ্যালেঞ্জ নিয়েছে পুলিশ। বিতর্কিত পুলিশ সদস্যদের বাইরে রাখা হয়েছে নির্বাচন থেকে। আমি মনে করি যে আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টটা এখন আছে, ইলেকশনকে ডিসরাপ্ট করার মতো কোনো শক্তি নাই। কোথাও একটা ক্রাইম হতে পারে, একটা ডাকাতি হয়ে যেতে পারে, একটা খুন হয়ে যেতে পারে, কিন্তু ইলেকশন ডিসরাপ্ট করতে পারবে না। মবের চেষ্টা হলে শক্ত হাতে প্রতিহতের ঘোষণাও দেন আইজিপি। ইলেকশনে আমরা দেখেছি মাঝে মাঝে যে ওরা স্টর্মিং করে ঢুকে পড়ে ভোট কেন্দ্রে, সিল মারে। এটাকে যদি মব বলেন, এটা চিরকালই ছিল, আজকে নতুন না। কিন্তু এইবার নট এ সিঙ্গেল ইনসিডেন্ট ইট হ্যাপেন। আমরা যেটা ইলেকশন কমিশন বলেছে, যদি করে আমি ভোট কেন্দ্র বন্ধ করে দেবো, একটা কেন্দ্র বন্ধের জন্য আসনই বন্ধ করে দেবো। মানে এইবার পারবে না, খালি দেখেন। নির্বাচনে সুনির্দিষ্ট জঙ্গি হুমকি না থাকার দাবি তার। তীব্র আশঙ্কা বোধ করছি না, তবে আমরা জিনিসটা উড়িয়েও দিচ্ছি না। আমরা ফুল প্রুফ ব্যবস্থা রেখেছি জঙ্গি হামলার ব্যাপারে। এখন পর্যন্ত 27,995টি বৈধ অস্ত্র জমা পড়লেও বাইরে আছে লুট হওয়া প্রায় 2,500 অস্ত্র। পুলিশ রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে নির্বাচনে কাজ করবে বলেও জানান বাহারুল আলম। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা সহ সব উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই বিবরণী প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, 2024 সালে 30 জুন থেকে 2025 সালে 30 জুন পর্যন্ত এই হিসেব করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী গত এক বছরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পদ প্রায় 1,61,00,000 টাকা বেড়েছে। এতে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়ে দাঁড়িয়েছে 15,62,88,806 টাকা। সম্পদ বিবরণীতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাবও প্রকাশ করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দলের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে দায়িত্ব ছাড়বে অন্তর্বর্তী সরকার ও তাদের কর্মকর্তারা। দায়িত্ব ছাড়ার আগে প্রতিশ্রুতি অনুযায়ী প্রধান উপদেষ্টা সহ সকল উপদেষ্টা সমমর্যাদা সম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করল সরকার। বিদায় বেলায় সাফল্য ব্যর্থতার খতিয়ান তুলে ধরলেন অন্তর্বর্তী সরকারের হাফ ডজন উপদেষ্টা। মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের জন্য ধর্ম উপদেষ্টা নিজেকে 95% সফল দাবি করলেও অর্থ উপদেষ্টার মূল্যায়ন নিজের কাজের জন্য 70-এর বেশি নম্বর পাবেন তিনি। এদিকে ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার পাশাপাশি মানুষ যাতে তার কর্মকাণ্ড দ্রুত ভুলে যান এমন প্রত্যাশাও জানান বাণিজ্য উপদেষ্টা। বাংলাদেশি পণ্য রপ্তানিতে মার্কিন পাল্টা শুল্ক মাত্র 1% কমলেও সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের বড় অর্জন দাবি করেন শেখ বশির উদ্দিন। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত।
দিনের প্রথম ভাগেই সচিবালয়ে প্রথম সংবাদ সম্মেলন ডাকেন ভূমি ও খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জানান তার মূল ফোকাস ছিল ভূমি মন্ত্রণালয়ের স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা। এ বিষয়ে নিজের সফলতা দাবি করলেও দরকারি আরও অনেক কিছুই করার সুযোগ ছিল বলে অকপটে স্বীকার করেন তিনি। যখন বিদায় নিচ্ছি তখন তিক্ততা বাড়াতে চাই না। আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে সর্বোচ্চ পর্যায়ে এটাকে নিয়ে যাওয়া হয়েছিল, এখন উপদেষ্টা পরিষদে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা সফল হই নাই। এটা দায়ী করার ব্যাপার না, তাহলে সেই ক্ষেত্রে দায়ী আমাকেই করতে হবে, যেহেতু আমি পারি নাই, দায়ী আমাকেই করতে হবে। ব্যর্থতার দায়ভারটা আমি নিচ্ছি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ জানান 1.5 বছরের দায়িত্ব পালনকালে হজের বিমান ভাড়া 40,000 টাকা কমাতে পারা তার মন্ত্রণালয়ের বড় অর্জন। অক্ষ প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠা ছাড়া আর কোনো খাতেই তার ব্যর্থতা নেই বলে দাবি করেন তিনি। আমি 95% সফল আমার মন্ত্রণালয়ের কর্মকাণ্ডে। এটা যদি আর কিছুদিন সময় পেতাম তাহলে ওয়াকফকে আমরা একটা শৃঙ্খলার ভিতরে, জবাবদিহিতার ভিতরে আমরা নিয়ে আসতে পারতাম। এদিকে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থ উপদেষ্টা জানান নির্বাচিত সরকার আন্তরিক হলে পাচার হওয়া অর্থ ফেরত আনা সম্ভব। 1.5 বছরের কাজের মূল্যায়নে নিজেকে 70% সফল দাবি করেন তিনি। আমি একটু প্র্যাগমেটিক, আমি নিজের ড্রাম কিন্তু খুব কমই বাজাই। আমার ভাস্তারা ওই দিনে বলছে, চাচু আমরা প্রাউড, আপনি ড্রাম বাজান না কেন? আমি তো বাধ্য এগুলো রাখো। তো আমি সাধারণত একটু যে আমাদের অনেকগুলো করার ইচ্ছা ছিল সেগুলো আমরা করতে পারি নাই, আমাদের কাছে এক্সপেকটেশন। সেকেন্ড, যেগুলো করেছি একেবারে শেষ করে দিয়ে যেতে পারি নাই, অতএব ডেফিনেটলি 100 মার্ক কেন দেবো আমাকে? 70-80 হলে আমি মনে করি যে উই হ্যাভ স্টার্টেড। আরেক ব্রিফিংয়ে বাণিজ্য উপদেষ্টা জানান নতুন চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাঠানো 90% পণ্যে শুল্ক ছাড় পাবে বাংলাদেশ। কারো সাথে বৈষম্য বা পক্ষপাতমূলক আচরণ করেননি দাবি করে তিনি বলেন সরবরাহ ব্যবস্থায় যেই উন্নয়ন তিনি করেছেন তাতে নির্বাচিত মন্ত্রী মূল্যস্ফীতি কমাতে আরও সফল হবেন। আলুর দাম কমুক এটা আমি চাই না, ডিমের দাম আরও কমুক এটা আমি চাই না, এটা আমার লক্ষ্য না। কারণ আমাকে তো সামগ্রিক অর্থনীতির বিবেচনায় আমার চাষিকে বাঁচাতে হবে। আমি সব জিনিসের দাম যে হু করে কমে যাক, অফকোর্স দ্যাট আই ডোন্ট ওয়ান্ট। তেলের দাম যেটা বেড়েছে, আমরা এটার ক্ষেত্রে নিয়মতান্ত্রিক অনুসন্ধান করছি এবং এই অনুসন্ধানের পরে আমি এমন কিছু পদক্ষেপ রেখে যাচ্ছি যার বিনিময়ে আমার উত্তরসূরি আমি আশা করি তেলের দাম কমাতে পারবে। বিদায় বেলায় সবকিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। সেই সাথে তার কথা দ্রুত ভুলে যাওয়ার আহ্বানও জানান বাণিজ্য উপদেষ্টা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতিতে গতবারের চেয়ে এক ধাপ নেমে এবার বৈশ্বিকভাবে বাংলাদেশ 13শ অবস্থানে, জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। জুলাই অভ্যুত্থানে চোরতন্ত্রের পতনের কারণে ভালোর সূচক এক ধাপ বাড়লেও সার্বিক দুর্নীতি আগের মতো থাকায় বাংলাদেশ গত বছরের চেয়ে এক ধাপ নেমে গেছে বলে জানান টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। তিনি জানান দক্ষিণ এশিয়া বাংলাদেশ দ্বিতীয় দুর্নীতিগ্রস্ত দেশ, বাংলাদেশের পরে আছে আফগানিস্তান। দুর্নীতিতে এবার বাংলাদেশের অবস্থান 182 দেশের মধ্যে 150তম। ডক্টর ইফতেখারুজ্জামান জানান জুলাই অভ্যুত্থান পরবর্তীতে দেশে দুর্নীতি একইভাবে চলেছে। দেশে দখলবাজি, চাঁদাবাজি, দুর্নীতিতে সরকারি আমলাদের জড়িত হওয়া একইভাবে চলেছে। এজন্য দুর্নীতি সূচকে বাংলাদেশ আরও খারাপ করেছে। টিআইবির নির্বাহী পরিচালক আরও বলেন 24-এর পর একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, চোরতন্ত্র পতন হবে আশা ছিল, কিন্তু অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে কিছুই হয়নি। দেশের আমলাতন্ত্র প্রতিটা ইতিবাচক সংস্কার প্রতিরোধ করেছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমের শিরোনামগুলো আরও একবার জানিয়ে। উৎসব মুখর পরিবেশে হবে ভোট, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা। ফলাফল যাই হোক জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে মেনে নেওয়ার আহ্বান। জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন, জানিয়েছে ইসি। ভোট 100% সুষ্ঠু হবে আশা কমিশনার সানাউল্লাহর। উৎসব মুখর নির্বাচনের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, ল্যান্ডস্লাইড জয় পাবে বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। প্রশাসনের একটি অংশের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ জামায়াতের। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের তথ্য প্রকাশ করে প্রজ্ঞাপন জারি, সচিবালয় উপদেষ্টাদের মাঝে বিদায়ের সুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ 9টা 5 এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।